ঐক্যমত্যের ব্যাপারে তো তেমন পার্থক্য নাই, সবাই একমত হচ্ছে। বাস্তবায়ন প্রক্রিয়াটাই গিয়ে একটু জটিলতা হচ্ছে, এবং সেটি মেইনলি বলা হচ্ছে যে আইনি একটা দিক। এবং উনি বলছেন যে সব বিষয়ে আহ, মানে সবাই একমত হবে না, এটাও তো একটা মানে গণতান্ত্রিক চর্চা। দুইটা উত্তর যদি একসাথে দেন। হ্যাঁ, অবশ্যই উনি বলছেন যে সংস্কার যেগুলো করে ফেলা সম্ভব সংবিধান সংশোধন না করে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যেগুলো সংবিধান সংশোধন করতে হবে, সংবিধানের মধ্যে পরিবর্তন আনতে হবে, সেগুলো নিয়ে সমস্যা হচ্ছে। রাইট, এক্স্যাক্টলি, উনি সঠিক বলেছেন, রাইটলি বলেছেন। সংবিধান যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে, সেই সংস্কার যদি করা না যায়, তাহলে গণ অভ্যুত্থানের মানে কি? ওনারা বারবার বলেন যে জনগণের সরকার। কেন গণ অভ্যুত্থানের সরকার জনগণের সরকার নয়? গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত সরকার কাদের সরকার? স্বৈরাচারী না, সরকার? শিশির ভাই, তারা বলে মিলিটারি নির্বাচিত সরকার? সরকার, নির্বাচিত সরকার বলে। গণ অভ্যুত্থানের সরকার নির্বাচিত সরকারের চেয়েও বেশি পাওয়ারফুল হয়। কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স অনুযায়ী পৃথিবীর ইতিহাস খুঁজে দেখবেন, গণ অভ্যুত্থানের পর, ফর এক্সাম্পল ধরেন, যে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে তারা যদি সরকার গঠন করতো কি হতো? তারা তো এখানে স্যাক্রিফাইস করেছে, স্যাক্রিফাইস করে মুরব্বী লোকদের খুঁজে বের করেছে। তারা মনে করেছে দেশের অভিভাবক তুল্য ব্যক্তিবর্গদেরকে একসাথে করে যদি রাষ্ট্র গঠন করার তাগিদ দেওয়া হয়, সেটা গ্রহণযোগ্য হবে, অ্যাকসেপ্টেবল হবে। কিন্তু কি হয়, পৃথিবীর সব জায়গায় যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয় তারা সরকার গঠন, বাইরের লোকেরা তো সরকার গঠন করে। গণ অভ্যুত্থান এবং বিপ্লব এর ক্যারেক্টার কি? বিপ্লব যেখানে হয় সেখানে বিপ্লবীরা সরকার গঠন। দেখেন পৃথিবীর ইতিহাসে 10টা এক্সাম্পল খুঁজে পাবেন, এবং গণ অভ্যুত্থান যারা সংগঠন করেছে তারাই সরকার গঠন, এটি নিয়ম। কিন্তু যে ছাত্ররা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের যেহেতু নির্ধারিত কোনো রাজনৈতিক দল ছিল না, সেই জন্য তারা সকলের সমন্বয়ে সরকার গঠন করতে সম্মতি দিয়েছে। আমি তো মনে করি তারা উদারতা দেখিয়েছে। এই উদারতার কারণে আমরা এখন যে সরকার গঠন শিশির করেছি, ভাই, আমি আমি এটা একটু গণ আপনার এই অভ্যুত্থান। কথার মাঝখানে একটু একটু প্রশ্ন করতে চাই। সেটা হলো, একটু আমাকে সুযোগ দেন। সেটা হলো যে আপনি বলছেন যে এই মুরব্বীদের মুরব্বীদের দায়িত্ব দেওয়া হয়েছে এটা বিভিন্ন কিছু করার জন্য বা দেশ চালানোর জন্য। এবং এটা তো এখন অনেকেই বলছে, বিশ্লেষকরা বলছে, নানান মাত্রায় সমালোচনা হচ্ছে যে এই সরকারের অনেক কর্মকাণ্ড গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেরকম হচ্ছে না, মানে, এবং অনেক বড় বড় কার্যক্রম তারা, অনেক বড় বড় পদক্ষেপ তারা নিতে পারছে না। কাজেই মানে এদের যে একটা দুর্বলতা, এদের যে একটা অক্ষমতা, এই জিনিসগুলো সামনে আসছে। তো সেই সরকারের কাছে কতটা আশা করা যায়, এটা হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আপনি বললেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। এখন বাংলাদেশ কি পৃথিবীর বিভিন্ন জায়গার বিষয়গুলো অনুসরণ করবে, নাকি বাংলাদেশের স্টাইলে চলবে? অবশ্যই আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন, তখন আপনার জ্ঞানী লোক হিসেবে আপনার দায়িত্ব হলো পৃথিবীর কোথায় কি ঘটছে, কিভাবে ঘটছে, এই সম্পর্কে জ্ঞান নিতে হবে। জ্ঞান নিয়ে আপনার মতো করে আপনাকে সাজাতে হবে। এটাই পৃথিবীর নিয়ম। আরেকটা কথা যেটা বলছি, দেখুন সরকার চায়, তারা সাংবিধানিক আদেশ জারি করতে চায়, আমাদেরকে প্রস্তাব করেছে, ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব করেছে, কিন্তু বিএনপি সেখানে ভেটো দিচ্ছে, তারা চায় না। তাহলে সরকারকে বাধা দিচ্ছে কি? ঐকমত্য কমিশনে আমাদের কাছে যে প্রস্তাব পাঠিয়েছে, ঐকমত্য কমিশনে তো আমি পার্টিসিপেট করি। সেখানে এইটাকে বাস্তবায়ন করার জন্য যে 5টা লাইন সর্বশেষ দিন মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতির পরের দিন যে প্রপোজালটা দেওয়া হয়েছে, এই প্রপোজালটা তো বিএনপি এগ্রি করছে না, বাধা দিচ্ছে বাস্তবায়ন করতে। তাহলে এইটি কি আমাদের কাজ? জামাত যদি বাধা দিতে এখন, আমি তো জামাতকেও সাপোর্ট করি। বিএনপি যদি বাধা দেয় বিএনপি কেও সাপোর্ট করি না। এনসিপি যদি বাধা দেয় আমি এনসিপি কেও সাপোর্ট করি। কেন? গণ অভ্যুত্থানের পরবর্তী সংস্কার করার যদি কোনো সংকট তৈরি করা হয় এই বাস্তবায়নের ক্ষেত্রে, তাহলে এই দেশ অনেক পিছিয়ে যাবে, সাংবিধানিক সংকট আরো বেড়ে যাবে, এবং তার কনসিকুয়েন্স কি হবে এটা সকলকেই সাফার করতে হবে। যে বা যারা বাধা দিচ্ছেন তাদের সহ সকলকেই সাফার করতে হবে। আমি কিন্তু শুধু বিএনপির কথা বলছি না, আমি বলছি যে দলই বাধা, তাদেরকেও এই কনসিকুয়েন্স উপভোগ করতে হবে বলে আমি মনে করি। জি। আর একটা কথা বলছেন যে লোকেরা বলে বিদেশ যাবে কেন? তো বিদেশ গিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা, বিদেশ গিয়েছে তো জাতিসংঘের বই, তো জাতিসংঘের সাধারণ অধিবেশনে তো বিদেশ যেতে হয়। বাংলাদেশের রাজনীতির কারণে কেউ বিদেশ যায় না। আর 3 দল থেকে সাথে নিয়েছেন, তো 3 দল থেকে সাথে নিয়েছেন, এটা তো
ভালো কাজ করেছেন। তিনটি দলের উপরোক্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে সাথে নিয়েছে। তো নেওয়ার ফলে লাভ হলো না লোকসান হলো দেশের? অবশ্যই লাভ হলো। এর মাধ্যমে কি হবে? না না পরস্পর ব্যারিস্টার, পরস্পরকে বুঝতে পারে, জানতে পারে। না শিশির মনি এটা আপনার দৃষ্টিভঙ্গি, আপনি বলছেন যে পরস্পর পরস্পরকে বুঝতে পারা, জানতে পারা, একটা সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এই প্রশ্ন আসছে যে এই যে একটা বিশাল বহর নিয়ে যাওয়া, এটা রাষ্ট্রের অনেক টাকা পয়সার ব্যাপার আছে, এবং রাজনীতিকদের যদি জাতিসংঘ সম্পর্কিত ওইখানে কাজ না থাকে, যেমন আমরা দেখলাম যে রাজনীতিকরা বসে আছেন দর্শক সারিতে, ভাষণ দিচ্ছেন সাধারণ পরিষদে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সরকারের প্রধান উপদেষ্টা, তখন তো এই প্রশ্ন তো আসছে। এই প্রশ্ন কি একটা ভ্যালিড প্রশ্ন না, যে তাহলে তাদের ওখানে কাজ ছিল কি? ওটাও না, কারণ আপনি বিশাল বহর বলতে কি বুঝিয়েছেন? কয়জন নিয়ে গেছেন বলেন তো? এই সফরে কয়জন সঙ্গী আছে? যেটা আমি দেখেছি সেটা বেশ, মানে আমার মনে হয় 100 জনের বেশি হবে। 267 জন সঙ্গী ছিল গেল বছর আমাদের আগের প্রাইম মিনিস্টারের আমলে। বুঝে দেখেন। এবং এই এই যে সাইডলাইন মিটিং গুলোতে গিয়েছেন, আমি তো মনে করি এই সাইডলাইন মিটিং এ যেভাবে গিয়েছেন, ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক একটা পরিচয় আছে, এটা বাংলাদেশের সীমানা পার হয়ে অনেক দূর। এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনের পাশে অনেক সাইডলাইন মিটিং হয়, যেখান থেকে অনেক ইনভেস্টমেন্ট এবং কর্ম পরিকল্পনা ভবিষ্যতে দেশের জন্য কাজে লাগে। সুতরাং ডক্টর ইউনূসের জাতিসংঘের ভাষণ আর যে কোনো ব্যক্তির জাতিসংঘের ভাষণ কিন্তু এক জিনিস না। এর ওয়েটটা আমাদেরকে বুঝতে হবে। ডক্টর ইউনূস যদি কোনো কারণে বাংলাদেশের নেতৃত্বে এই 1-1.5 বছর সময় না থাকতেন, একবার ইমাজিন করেন কি ঘটতো? একবার ইমাজিন করেন আন্তর্জাতিক কমিউনিটিরা বাংলাদেশের এই কর্মকাণ্ডকে কিভাবে বিবেচনা করতো। সুতরাং ডক্টর ইউনূস আমাদেরকে রেস্কিউ করছে, একটা ক্রাইসিস থেকে রেস্কিউ করছে। আমি মনে করি এটা হলো সঠিক আন্ডারস্ট্যান্ডিং। এই রেস্কিউ এর ফলে তিনি একটা সাংবিধানিক সংস্কার করতে চান, আর সরকার করতে চায়, ঐকমত্য কমিশন করতে চায়। জি জি আমাদেরকে সেই প্রস্তাব দিয়েছে, জি আমরা জি রাজি হয়েছি। এখন জি প্রসিড করার পালা।